কথা ঘুরাবে না রুবাব। আমি যা বলছি তাই হবে, নয়তো যাওয়া হচ্ছে না, এই বলে দিলাম। আরে বাবা, হাতে সময় নেই, আর 10 দিন পরেই আমার জয়েন্ট। ভেবে নেওয়ার প্ল্যান কিভাবে হয়? এবার এসে না হয়। আল্লাহ চান তো এবারই হবে। প্লিজ প্লিজ রুবাব। অগত্য ঐশ্বর্যের জেদের কাছে রুবাবকে হার মানতে হলো। ঠিক করলো কিছুদিনের জন্য দূরে কোথাও চলে যাবে, ঘুরতে যাবে। কারণ বইয়ের আবদার রাখতে একান্ত সময়ের প্রয়োজন। চেষ্টা করুক, বাকিটা আল্লাহ ভরসা। শখ, ভালো আছো তো তুমি? হুড়মুড়িয়ে রুমে ঢুকে উক্ত কথাটা আমতা আমতা করে বলল অর্ক। খুব নার্ভাস সে। আসলে বন্ধুদের ঠেলা খেয়ে এভাবে ঢুকতে হয়েছে। একদল হাড়ে বজ্জাত বন্ধু কপালে জুটেছে। ঢুকতে গিয়ে সজোরে বাড়ি খেয়েছে হাতের কনুইতে। শখ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষের দিকে। অর্ক কি বলবে বুঝতে না পেরে শুধু মুখ কাঁচুমাচু করেছে। তার অবস্থা দেখে শখের কেন জানি ভীষণ হাসি পেল, ভালো লাগলো। শুধু সে না, অর্কও নার্ভাস। বিয়েটা এত তাড়াতাড়ি হলো তাদের মাঝে বোঝাপড়া হয়নি, সেভাবে কথা হয়নি, কারো পছন্দ অপছন্দের ব্যাপারে জানা যায়নি। এসব না হয় অবশ্য ভালো হয়েছে, এখন যা হবে হালালভাবে হবে। কামরাটা বাইরে থেকে দরজা আটকে দিয়েছে। সে একবার বন্ধ দরজার দিকে তাকিয়ে ভেতর থেকেও লক করলো। তারপর ধীর পায়ে এসে বসলো বিছানার এক কোণে। আমতামতা করে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো শখের দিকে। নরম সুরে বলল, পছন্দের খাবার এনে দিয়েছি, খাওনি কেন? পেট ভরা? এখনো মন খারাপ? শখ জবাব দিল না, ধীরে ধীরে মাথা নিচু করে নিল। অর্ক বলল, কালই ওই বাড়িতে নিয়ে যাব। আগে ছিল একটা বাড়ি, এখন হলো 2টা বাড়ি। আজ থেকে 2টা বাড়ি তোমার, যখন ইচ্ছে যাবে আসবে। এরপর কেউ আর কোনো কথা খুঁজে পেল না। কিছুক্ষণ পর শখ নিজেই থেকে নিচু স্বরে বলল, নামাজ পড়বো, অজু করে আসুন। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই অর্ক ভীষণ খুশি হলো। এতক্ষণ ধরে ভাবছিল কথাটা কিভাবে বলবে। মেয়েদের নানান সমস্যা থাকে, সে যদি আগ বাড়িয়ে বলেও আর যদি সমস্যা থাকে মেয়েটা লজ্জা পাবে, তাই বলতে পারছিল না। তবে প্রস্তাব যখন শখের থেকে এসেছে সে বসল না, চট করে উজু করে এলো। সে এলে শখ উজু করে এসে অর্কের আগ পিছু নামাজে দাঁড়িয়ে গেল। দুজনে হাত তুলল রবের দরবারে, দোয়া করল নিজের দাম্পত্য জীবনের জন্য, বাকি 3 কাপলের জন্য। নামাজ পড়ে শখ উঠে বসতে অর্ক একটা প্যাকেট তার দিকে এগিয়ে দিল, বলল, এখানে নগদ দেনমোহরের টাকা আছে, আর আর ছোট্ট একটা গিফট। খুলে দেখো পছন্দ হয় কিনা। নেদারল্যান্ডস গিয়েছিলাম সেবার, খুব শখ করে এনেছিলাম। মমের জোড়া মমকে দিয়েছি, আজকে বউ না মানে তোমারটা তোমাকে দিলাম। শখ গিফটের প্যাকেট খুলে দেখে অসম্ভব সুন্দর এক জোড়া স্বর্ণের চুড়ি। সেই চুড়ি জোড়া দেখে তাকালো অর্কের দিকে, তারপর এগিয়ে দিতেই ধপ করে অর্কের হাসি মুছে গেল। বলল, পছন্দ হয়নি? আচ্ছা সমস্যা নেই, আবার এনে দেব। এ কথা বলে সে শখের বাড়িয়ে দেওয়া চুড়ি জোড়া ধরে রাখতে গেলে শখ অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। লজ্জায় নত যেন সে, তবু তার দিক থেকে এক ধাপ এগিয়ে এলো, যাতে অর্ক সহজ হতে পারে। আর দুজনের কেউ একটু একটু করে না এগোলে কেউ সহজ হতে পারবে না। অথচ সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে বোঝাপড়াটাই সবার আগে। শখের বাড়ানো হাত দেখে অর্ক দ্বিতীয় দফা খুশি হলো। ঠোঁটের কোণে হাসির রেশ, খুব যত্ন করে চুড়ি জোড়া পরিয়ে দিল। শখের লজ্জারাঙা মুখের দিকে তাকালো, বুঝলো শখের আরেকটা অস্বস্তির কারণ, তাই বলল, ভয় নেই, যতক্ষণ না তুমি পারমিশন দিবে ততক্ষণ। এ কথা বলে অর্ক থামল। তারপর এক গ্লাস পানি পান করে গিয়ে বেডের এক পাশে শুয়ে পড়ল। শখ দাঁড়িয়ে আছে দেখে তাকেও শুয়ে পড়তে বলল। রাতও অনেক হয়েছে, আজ সারাদিন অনেক ধকল গেছে, বিশ্রাম দরকার। শখ ধীর পায়ে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। তখন অর্ক তাদের বন্ধুদের গল্প বলতে লাগলো। সেসব শুনে হাসলো শখ। অর্ক খুব সুন্দর করে গুছিয়ে স্পষ্ট স্বরে কথা বলে। শখ মনোযোগী শ্রোতা হয়ে গল্প শুনতে শুনতে ঘুমে তলিয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হতেই অর্ক কাছাকাছি এলো, খুব মন দিয়ে শখের মুখটাকে দেখল, খুব সাবধানে কপালে আদর আঁকলো। তারপর বিড়বিড় করে বলল, বন্ধুর বোন ভেবে নজর না দিয়ে ভুল করেছি, এখন আফসোস হচ্ছে। তবে দিন শেষে তোমাকে পেয়ে নিজেকে বড্ড সৌভাগ্যবান মনে হচ্ছে। এই যে ঘুমকুমারী, আমার জীবনে আসার জন্য চিরকৃতজ্ঞ আমি। কথা দিচ্ছি, আমি বেঁচে থাকাকালীন ভালোবাসার অভাব হবে না আপনার, হতেই দেব না আমি। ওদিকে একচোট ভালোবাসাবাসি শেষে সায়ন স্বর্ণ দুজনে একসাথে শাওয়ার নিয়ে এলো, নামাজ পড়ল, একসাথে খেলো।
তারপর সায়ন স্বর্ণকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। কে বলবে এই ছেলেটা এত উন্মাদ ছিল, খ্যাপাটে ষাঁড়ের মতন তেড়ে এসেছিল তাকে ছুঁয়ে দিতে, অথচ তার ছোঁয়াতে কোনো ক্ষিপ্রতা ছিল না, তাড়া ছিল না। যা ছিল তা হলো ভালোবাসা। এই ছেলেকে বুঝতে হলে তার মতো করে চলতে হবে। এই যে তখন ওভাবে ক্ষেপে গেল, বাধা দিল, রেগে যেত। সে যখন মেনে নিল সব ঠান্ডা। এই বুনো খ্যাপাটে ছেলেটা মুখে যতই গালাগাল করুক, বকা দিক, তার বিশেষ দিক সে ভীষণ যত্ন করে ভালোবাসতে পারে, বুকে আগলে রাখতে জানে। তাকে সব রকমভাবে চেনা হয়ে গেছে স্বর্ণের। তাকে কখন কিভাবে থামাতে হবে তাও বোঝে, কখন কিভাবে তার পেট থেকে কথা বের করতে হয় তাও জানে। এখন যেমন স্বর্ণ হাত বাড়িয়ে সায়নের মাথার চুল টেনে দিতে লাগলো। সায়ন শান্ত ভদ্র ছেলের মতন স্বর্ণের গলার ভাঁজে মুখ গুজে আছে, ঘুম ঘুম ভাব। তখন স্বর্ণ জিজ্ঞেস করলো, ঘুম পাচ্ছে? হুম। বললে না তো তখন কোথায় গিয়েছিলে? কবরস্থানে। কেন? ইয়াসিরের সহকারী বুরাকের জানাজায় শরিক হতে। জানিস, বুরাক কিয়ারাকে কিডন্যাপ করেছিল, আটকে রেখেছিল, বিয়েও করেছিল। কিয়ারা তাকে মানতে না পেরে সুইসাইড করেছে। পরে ছেলেটা নিজের জীবনটাও শেষ করে দিল। কিয়ারাকে চিনতে পেরেছিস? আমাদের শীতলের বেস্ট ফ্রেন্ড। এর পিছনেও ইয়াসির আছে। এখন কথা হচ্ছে শীতলের কানে গেলে কি হবে আল্লাহ জানে। তোমরা গিয়েছিলে কেন? জানলেই বা কিভাবে? ইয়াসির খবর পাঠিয়েছিল জানাজা শরিক হতে যাওয়ার জন্য। না যে উপায় আছে, পৃথিবীর সব ক্ষমতা অহংকার জানাজার কাতারেই শেষ। আজ যে খাটিয়ায় বুরাক, কাল আমি। থামো, ঘুমাও। সায়ন নিঃশব্দে হেসে ফেলল। স্বর্ণকে বুকের সাথে চেপে ধরে ঘুম ঘুম স্বরে বলল, বলেও আমাকে ছেড়ে যাস না রে জান। তোকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার, মরে যাব আমি। দরকার হলে নিজের হাতে খুন করে যাস, তবুও একা ফেলে যাস না। এ কথা বলতে বলতে সায়ন ঘুমিয়ে তলিয়ে গেল। স্বর্ণ শুনে গেল প্রেমিক পুরুষটার কথা। চাঁদের আলোয় মন ভরে দেখল সায়নের মায়া ভরা মুখ। সে জানে এই চঞ্চল এই পুরুষটার বুকে একটা বাক্স আছে। সেই বাক্সে একান্ত ব্যক্তিগত কিছু কষ্ট লুকানো আছে। হসপিটালে শুদ্ধ শীতলের বিয়ের দিন ইয়াসির যেদিন সবার সামনে সায়নকে পরগাছা বলেছিল, অপ্রকাশিত সত্যি প্রকাশ হয়েছিল। সেদিন সায়ন বাড়িতে এসে চুপচাপ শুয়ে পড়েছিল। সেও এসেছিল, বুকের মাঝে আগলে নিতেই এভাবেই আগলে রেখেছিল। তার এই উন্মাদ পুরুষটাই নীরবে নিঃশব্দে অঝোরে কেঁদেছিল। তার চোখের পানি তার গলা ভিজিয়েছিল। সেদিনের বাকি রাতটুকু জেগেছিল। ঠিক এইভাবে বুকে আগলে রেখে বুঝিয়েছিল সে আছে, ছিল, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকবে। পাক্কা 20 মিনিট ধরে শীতলকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে শুদ্ধ। তার হাতে শক্তপোক্ত মেহগনি গাছের ছেলাকাঠ। শীতল লাল জামদানি বাঙালিয়ানাভাবে পড়েছে, গায়ে সুগন্ধিওয়ালা কাঁচা ফুলের গয়না, সরু কোমরে শুদ্ধর দেওয়া সেই কোমর বন্ধনী, লম্বা খোলা চুল, সব মিলিয়ে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। শুদ্ধ থমথমে মুখে ভ্রুজোড়া কুচকে তাকে আপাদ মস্তক দেখল। রাতের বেলা সেজেছে কেন বলে চেলাকার দিয়ে মারতে গেলে শীতল ভয়ার্ত চোখে তাকালো। তার এমন ব্যবহারের কারণ খুঁজে পাচ্ছে না সে। তাকে তাকাতে দেখে শুদ্ধ একবারই বসিয়েই দিল। ধমকে বলল, তার দিকে তাকালে মেরে প্রতিবন্ধী করে দেবে। অগত্যা শীতল মাথা নিচু করে কান ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কান্না ভেজা স্বরে বলল, কি করেছি আমি? মারছেন কেন আমায়? কিছুদিন আগে না আমরা প্রেম করে বিয়ে করেছি। কষ্ট করে পাওয়া বউকে কেউ মারে? আমি প্রেম করিনি, বিয়েও করিনি। আমি সিঙ্গেলে থাকবো। বের হন আমার রুম থেকে, কারোর সঙ্গে রুম শেয়ার করতে পারি না আমি। শুদ্ধর কথা শুনে শীতল বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। কি বলে এ লোক? মন নিল, দেহের দখলদারি খাটালো, এখন বলে কিনা সিঙ্গেল। এই লোক কি গাছের সাথে বাড়িটারি খেলো নাকি মালমূল খেয়ে এসেছে? যদি তা না হয় তাহলে হঠাৎ মতিভ্রম হওয়ার মানে কি? তাকে যেতে না দেখে শুদ্ধ আরেক বাড়ি মারার আগে শীতল হাউমাউ করে কেঁদে উঠল। মুখে বলতে লাগলো, আর মারবেন না শুদ্ধ ভাই, চেলা কাটার মার খুব লাগে, আর করব না। আপনি যা বলবেন তাই। আপনি সিঙ্গেল, আমি সিঙ্গেল, পৃথিবীতে যে যেখানে আছে আমরা সবাই সিঙ্গেল। কাঁদো কাঁদো সুরে কথা বলতে শুনেই শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। পানি পান করতে করতে বেডে শোয়া শীতলের কথাগুলো শুনল। 1.5 ঘন্টা আগে রুমে এসে দেখে শীতল বেঘরে ঘুমাচ্ছে। ক্লান্ত মুখটা দেখে মায়া লাগছিল দেখে ডাকেনি। শীতলের গায়ের ফুলের গয়না খুলেছে, চুলে বিনুনি করেছে,
নামাজ পড়েছে। তবুও শীতল জাগা পায়নি। সে নামাজ পড়ে উঠে পানির মুখে নিতে ব্যাঙাচির ঘরের ব্যাঙাচি ঘুমিয়ে ঘরে স্বপ্ন দেখে কেঁদে উঠল। ভুলভাল বকছে এখনো, কাঁদছে। মাঝরাতে কেউ শুনলে কি ভাববে? তবে এটা নতুন কিছু নয় দেখে শুদ্ধ অবাকও হলো না, রাগলও না। গ্লাসে পানি নিয়ে শীতলের কাছে গেল, নরম সুরে বলল, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে নিশ্চয়, পানি খা। এ কথা বলে পরপর দুবার শীতলকে ডাকতেই শীতল চোখ পিটপিট করে তাকালো। নিজের অবস্থান ধাতস্থ করে উঠে বসল, পুছল, স্বপ্ন দেখছিল। গ্লাসটা নিয়ে পানি পান করলো। ঘুম ছুটে গেছে তার। স্বপ্ন দেখে কাঁদছিল বুঝে মনে মনে নিজে এক চোট হাসল। শুদ্ধর গ্লাসটা রাখতেই সে বলল, কখন এসেছেন? ডাকেননি কেন আমায়? আসলে মাথা ব্যথা করছিল, চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি। খেয়েছেন আপনি? মাথা ব্যথা কমেছে? না। শুদ্ধ দুজনের বালিশ ঠিকঠাক করে শুতে ইশারা করলো। শীতলও কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। শুদ্ধ হাতের উপর ভর দিয়ে শুয়ে শীতলের কপাল টিপে দিতে লাগলো। শীতল চেয়ে চেয়ে দেখল বিশুদ্ধ পুরুষটাকে। খেয়াল করলো শুদ্ধ সাদা পাজামা পাঞ্জাবি পরে আছে। এই বেশে বেশ লাগে তার ব্যক্তিগত পুরুষটাকে। তারপর কি ভাবলো কে জানে, লজ্জায় গাল জোড়া লাল হয়ে উঠল, ওষ্ঠ জোড়া লাজুক হাসল। শুদ্ধ শীতলের তখনও দিকে তাকিয়ে থাকায় কোনোটাই নজরে এড়ালো না তার ঠোঁটেও ফুটল মিটিমিটি হাসি, চোখে দুষ্টু চাহনি। ওর অমন দৃষ্টিতে শীতল নত জানু হয়ে গেল। শরীর কাঁপতে লাগলো মৃদুভাবে। ইচ্ছে করে যে বিশুদ্ধ পুরুষ তাকে লজ্জা দিচ্ছে বুঝতে বাকি রইল না। তবে এই মানুষটার ছোঁয়া সর্বাঙ্গে মেখেছে, তবু এই দৃষ্টি যেন নতুন করে ঘায়েল করে দিচ্ছে তাকে। তার লাজুক ভাব দেখে শুদ্ধ ভ্রু নাচাতেই শীতল দুই হাত দিয়ে তার চোখ ঢেকে নিল। এই চোখ জোড়া ভারী দুষ্টু, বড্ড জ্বালাচ্ছে। কী সব আবদার করছে। তার এহেন কাণ্ডে শুদ্ধ হাত সরিয়ে তার নিজের আঙুলের ভাঁজে শীতলের আঙুল রাখল। নিচু স্বরে বলল, কেউ কি আমাকে দেখে লজ্জা পাচ্ছে না? যাই ফুটেজটা তাহলে নিয়ে আসে। এ কথা বলে উঠতে গেলে শীতল আটকে দিল। শুদ্ধর বুকে মুখ লুকিয়ে মিনমিন করে বলতে লাগলো, এই না প্লিজ, এই যে দেখুন আমি লজ্জা পাচ্ছি, খুব লজ্জা পাচ্ছি। ওর কাণ্ডে শুদ্ধ এবার শব্দ করে হেসে ফেলল। বুকের উপর টেনে নিল ছোট্ট শরীরটাকে। তাকে এভাবে হাসতে দেখে শীতলের মন ভরে গেল, চোখ জোড়া যেন জুড়িয়ে গেল। সে নিজেও মিটিমিটি হাসতে হাসতে মনে মনে আওড়ালো, মাশাল্লাহ মাশাল্লাহ, এই মুখের হাসিটুকু 1000 বছর অমলিন থাকুক। আমার ভাগের সবটুকু সুখ, সব ভালোবাসা আপনার জীবনে পুষ্পকলির ন্যায় ফুটে উঠুক। রাতের ঘোর কাটিয়ে পরের দিন নতুন এক সকালের সূচনা হলো। সকাল 8:30টার মধ্যে বাড়িতে হই হট্টগোল শুরু হয়ে গেছে। নাস্তার পর্বও শেষ, তবে নবদম্পতিদের খাবার টেবিলে ডাকা হয়নি। রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে সকালের খাবার। নতুন বিয়ে, একটু লজ্জা, একটু অস্বস্তি লাগবে, এটাই স্বাভাবিক। তাছাড়া ছেলে মেয়েদের অকারণে লজ্জা দিতে চাননি কেউই। যদিও ভাবিরা গোসলের ব্যাপারে গাঁইগুই করছিল, মজা নেওয়ার জন্য ডাকতে যেতে চাচ্ছিল, কিন্তু সিরাত বারণ করলেন, কারণ সায়ন এসব মজা বুঝলেও শুদ্ধ বুঝবে না। ওই ছেলের মুখ তো না যেন ধারালো ব্লেড, কি বলতে কি বলে বসবে, তখন হবে আরেক বিপদ। আর শুদ্ধ গতদিনও গোসলের জন্য বাগানে যেতে যাচ্ছিল না। সিতারা বলে কয়ে রাজি করালেও পাজামা পাঞ্জাবি পরে গিয়েছিল। হলুদে পরনের পোশাক নষ্ট করেছে, তবুও পাঞ্জাবি খোলেনি, লুঙ্গিও পরেনি। ভাবিদের হাতে গোসলের পানিও ঢালতে দেয়নি। তার মতে সারা জীবন নিজেরা গোসল করতে পারলে বিয়ের দিন অন্যের সাহায্য লাগবে কেন? সাবান ঘষা মাজা করার জন্য? নিয়মের দোহাই দিলে মা চাচিরায় হলুদ ছুঁয়ে এক মগ পানি ঢালুক, তবু ভাবিরা না মানে না। বিয়ের আগের দিন যে ছেলেটা এত কাহিনী করলো, সে ছেলে সকালের গোসলের কাহিনী মানবে না, বরং খুব রেগে যাবে। কারণ এটা কিসের গোসল তা সবাই জানে। কিছু কিছু ব্যাপার গোপনে সুন্দর। তাকে ডাকতে গেলে সে মুখের উপর চটাস করে বলে বসতে পারে, বিয়ের পর দিন সকালবেলা লোক দেখিয়ে গোসল করলে পুণ্য হয়, নেকি পাওয়া যায়। আসলে কি যায়? যদি যায় আগে প্রমাণ দেখানো হোক, তারপর সে যাবে। শুধু বাড়ি না, দরকার হলে সামনের চৌরাস্তায় গিয়ে গোসল সারবে। ছেলেটা যখন রেগে যায় তখন এইভাবে কথা বলে। সকালবেলা শুধু শুধু তাকে রাগানো উচিত হবে না। এভাবে নানান কথার ছলে অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করলেন সিরাত, কিন্তু তারা শুনছে না। সিমিনু টু শব্দটি করছেন না, কারণ মেয়ে জামাইকে নিয়ে কী বা বলবেন, বলা কি সাজে? তাই নিজের কাজ করে যাচ্ছেন। ওনাকে চুপ দেখে এবার বাধ্য হয়ে সিতারা মুখ খুললেন, বললেন,
ওরা পড়াশোনা জানা বুঝদার ছেলে মেয়ে, ওদের আর কি শিখাবি? যুগ কি আর এককালে পড়ে আছে? তাছাড়া রুমে ওয়াশরুম আছে, বাকিটা ওদের উপর ছেড়ে দে। তোরা নাস্তা পানি কর, ওরা একটু পরেই নেমে আসবে। মামুনি তুমি? শাপলা কথা বাড়াস না মা, আমার শান্ত ছেলেটা রেগে গেলে অনেক বিপদ। তাছাড়া গতকাল কম ধকল গেল না, একটু রেস্ট করুন, ধীরে সুস্থে আসুন। তোরা পেয়ারা খাবি? পেরে এনে দিব? ওনার কথা শুনে কেউ আর কিছু বলার সাহস করলেন না। তবে বিয়েতে এসে মনক্ষুণ্ণ হয়েছে, সব কিছুতে বাধা দেয়। বিয়ে বাড়িতে হাসি ঠাট্টা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু না, গতদিনের শুদ্ধ গোসল করানোতে আপত্তি করলো। ভাবিদের হাতে নাকি গোসল করবে না, সেই সঙ্গে জারি করলো দূর সম্পর্কের ভাই বা দুলাভাই নতুন বউদের কোলে নিতে পারবে না। নিয়ম অনুযায়ী বিয়ের আগের দিন বা পরের দিন দেবরকে তো ভাবি গোসল করিয়ে দেয়। দুলাভাইয়েরা মজা করে ভেজা গায়ে থাকা শালিদের কোলে নেয়, কত মজার মজার ইয়ার্কি করে। প্রথম রাত নিয়ে পরামর্শ দেয়। বাঙালি বিয়েতে সচরাচর এমনই হয়ে থাকে। তাহলে এদের বেলা এত বাধা কেন? একা অনুষ্ঠান করত। এসব নিয়ে ফিসফাস করতে করতে তারা বাগানের দিকে চলে গেল। গিন্নিরা কেউ সেসব নিয়ে মাথা ঘামালো না। বাড়ির সন্তানদের নিয়ে ছাতে পেলে পুষে বড় করেছেন ওনারা জানেন কে কেমন, কোন বিষয়টা ছেলেরা কিভাবে নেবে। বুঝ হওয়ার পর থেকে ছেলের টি শার্ট ছাড়া ড্রয়িং রুম অবধি আসে না, খুব লজ্জা করে। ওনারাও নখ না করে ছেলেদের রুমে প্রবেশ করে না। এগুলো হচ্ছে ভদ্রতাবোধ। যতই তারা নিজেরা সম্পর্ক করে বিয়ে করুক, গোসল নিয়ে বড়দের সামনে কাহিনী করলে লজ্জা পাবে। কি দরকার শুধু শুধু ওদের লজ্জায় ফেলার? সত্যি বলতে এগুলো ওনাদেরও পছন্দ না, আর মজার ছলে এগুলো প্রশ্রয় দেওয়ার মানে হয় না। বাড়ির ছেলেরা কোনো কালে ভাবিদের সাথে কেন কারোর সঙ্গে আবল তাবল ফাজলামি করে না, যা করে ভাই বোনের সাথে। তাহলে আজ কেন করবে? সিতারার কথা অনুযায়ী সত্যি সত্যি ঘড়ির কাঁটা যখন নয়ের ঘর ছুঁই ছুঁই, তখন 3 জোটে ড্রয়িং রুমে উপস্থিত হলো। বউয়ের পরনে সুতি শাড়ি, ছেলেদের পরনে টি শার্ট আর ট্রাউজার। ওরা নিজেরা কথাবার্তা বলছে, একে অপরকে পৌঁছাচ্ছে, ইশারায় কী সব বলে মিটিমিটি হাসছে। একটু পর ছেলেরা গেল বাগানের, আর মেয়েরা গেল রান্নাঘরে। রান্নাঘরের সামনে যারা কাজ করছিল স্বাভাবিকভাবে কথা বলল, গতদিনের কিছু ব্যাপার নিয়ে গল্প করলো, হাসলো। তবে ওদের 3 জনের চোখে মুখে লজ্জা ভাব 3 যা বুঝলো। ওনারা সহজভাবে এটা ওটা বলায় তাদের মধ্যে যতটুকু জড়তা ছিল নিমিষেই কেটে গেল। সত্যি বলতে স্বর্ণ, শীতল, ঐশ্বর্য নিচে নামতে বেশ লজ্জা পাচ্ছিল। এখন ঠিকঠাক। এরপর ভিডিও কলে তারা শখের সঙ্গে কথা বলল, তারা দিল তাড়াতাড়ি আসার। 12টার পর ড্রয়িং রুমে পা রাখলো শখ ও অর্ক। তাদেরকেও পছানো হলো, গল্প হলো। গোল হয়ে বসে অনুষ্ঠানে পাওয়া উপহারগুলো দেখতে বসলো। সীতারা তখন হাতে করে একটা ব্যাগ এনে বললেন, আজ সকালে এক লোক এসে এটা দিয়ে গেছে, দেখ তো বাবা কি আছে এতে। সায়ন আপেলে কামড় বসিয়ে চিবাতে চিবাতে সেটা খুলল। দেখলো একই রকমের 4টা বক্স। বক্সে ডায়মন্ডের লেটেস্ট মডেলের নেকলেস, খুবই সুন্দর দেখতে। সে 4টা নেকলেস নেড়ে ছেড়ে দেখতে দেখতে বলল, এটা আবার কোন ভূত দিয়ে গেল? একটা না, দুইটা না, 4টা। ও মা গো, ঠুরু বড় লোক দেখি। তার কথায় ছোটরা হেসে ফেললেও বড়রা ভ্রু কুচকে ফেললেন। ডায়মন্ড হাতের মোয়া নাকি, তাও 4টা? যে দিয়েছে তার অন্য কোনো উদ্দেশ্য আছে বোধ হয়। কোনো চিরকুট আছে কিনা দেখতে রুবাব ব্যাগ হাতড়ে দেখল। আছে দেখে খুলে দেখল, চিরকুটে ছোট্ট করে লেখা, আমি কে জানাটা কি খুব জরুরি? না জানলে উপহার গ্রহণ করবেন না বুঝি? তবে বলি শুনুন, আমি হলাম পৃথিবীর পাপ। রুবাব লেখাটা পড়তেই তার দৃষ্টি ঘুরে গেল শুদ্ধর দিকে। শুদ্ধ কমলার খোসা ছাড়িয়ে সাম্যের হাতের প্লেট রাখছে, সেখান থেকে তুলে তুলে খাচ্ছে শীতল, সৃজন, সাম্য, শখ। সায়ন একবার ভাইয়ের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। উপস্থিত মেহমান আছে দেখে কথা বাড়ালো না। তবে কিছু বলে কথা কাটাতে হবে, তাই বলল তাদের এক ফ্রেন্ডের কাজ। তারপর সেগুলো সাইডে রেখে অন্য কিছু দেখায় মনোযোগী হলো। এসব করতে করতে আরও কয়েক ঘন্টা পেরিয়ে গেল। সময় যেন দৌড়াচ্ছে। বেলা গড়িয়ে যাচ্ছে দেখে সীতারা সবাইকে খেতে ডাকলেন। ছেলেরা সবাই বসলো। অর্ক শুদ্ধর পাশে বসেছে। বেচারা হাসি মুখে খেতে বসলেও তার হাসি বেশিক্ষণ টিকল না। নতুন জামাই বিধায় যে যা পাচ্ছে প্লেটে তুলে দিচ্ছে। প্লেট দেখে মনে হচ্ছে ছোট ছোট খাবারের পাহাড়, তবুও থেমে নেই কেউ। তার অবস্থা দেখে শীতল হাসি আটকে এগিয়ে গেল। শারাফাত চৌধুরীর উদ্দেশ্যে বলল, বড়াপু, খাবার টেবিলে রাজনীতি করা ঠিক হচ্ছে না, আমি মানব না এই বিচার। রাজনীতি? কে রাজনীতি করলো আম্মাজান? দেখাচ্ছি। এ কথা বলে সে সায়ন আর রুবাবের প্লেটে আরও খাবার তুলে দিয়ে মিষ্টি করে হাসল। বলল, বাড়ির সব জামাইদের সমান সমান অধিকার।
অর্ক এবার নিজেও শীতলের মতো করে হেসে বলল, শালিকা দেখি বহুত চালাক, আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে নিজেরটাকে বাঁচিয়ে নেওয়া হচ্ছে বুঝি। সমস্যা নেই, আমাদের ভাইরা ভাইয়ের প্রতি এ অবিচার আমরাও মানব না। এ কথা বলতে বলতে সায়ন আর রুবাব শুদ্ধর প্লেট ভর্তি করে দিয়েছে। শুদ্ধ তাকালো শীতলের দিকে, এজন্য সে ব্যাঙাচিকে বলে আগ বাড়িয়ে পণ্ডিতি না করতে। তার তো কিছু হয় না, বরং ওর পণ্ডিতির মাসুল তাকে গুনতে হয়। কি দরকার ছিল অন্যকে বাঁশ দিতে যাবার? বড়রা আছে দেখে কেউ কিছু বলল না, খেতে লাগলো। এক পর্যায়ে বড়রা খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসলেন। এদিকে সায়ন, শুদ্ধ, রুবাব, অর্ক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের একা দেখে 4 মেয়েকে সিমেন্ট ঠেলে দিয়েছে কার কী লাগবে তুলে দেওয়ার জন্য, অথচ তারা গোল হয়ে দাঁড়িয়ে ফিসফিস করছে। ছেলেরা যে যতটুকু পারলো খেলো, কিন্তু তাদের প্লেটে এখনো অনেক খাবার দেখে শুদ্ধ শীতলকে ডাকলো, বলল, খাবার যেন নষ্ট না হয়। এ কথা বলে বেসিনে হাত ধুতে গেল। শীতল একবার তাকিয়ে বসে পড়ল শুদ্ধর চেয়ারে। শুদ্ধর এটো প্লেটে খেতে শুরু করলো নিজের মতো করে, না নাক ছিটকাচ্ছে আর না কোনো কথা বলছে। ভাবখানা এমন যে এটা খুব সাধারণ ব্যাপার। শুদ্ধর দেখা দেখে সায়ন, রুবাবও যার যার বউয়ের দিকে তাকিয়ে উঠে পড়ল। তবে অর্ক মুখ কাঁচুমাচু করে বসে আছে। সে কি করবে? শীতল যেটা অনায়াসে করলো, শখ যেটা সেটা করবে না, না করাটাই স্বাভাবিক। তাকে এটো হাতে বসে থাকতে দেখে শীতল বলল, নতুন দুলাভাই খাচ্ছেন না কেন? আর কিছু লাগবে? এই না প্লিজ, আসলে আপু সামলে নেবে, আপনি উঠতে পারেন। অর্ক একবার তাকালে শখ এসে পাশে বসল, নিজে টেনে নিল অর্কের প্লেট। তখন অর্ক উঠে দাঁড়ালো, তবে তার চোখে মুখে বিস্ময়। সে ভাবতে পারেনি শখ তার এটো খাবার খাবে। তখন সায়ন হাসতে হাসতে পুরনো একটা কথা তুলল। সুযোগ বুঝে স্বর্ণের আঁচলে হাত মুখ মুছে বলল, শীতল যখন ছোট ছিল, আমরা খেতে বসলে সবার প্লেট থেকে কিছু না কিছু সে খাবে, খাবে মানে খাবে, এটা তার রুটিন। আমাদের হাতে একবার করে খেলে ওর আলাদা প্লেটে না খেলেও হতো। ওর যা পছন্দ আমরা দিলেও শুদ্ধ কেন জানি দিত না। সবাই দিচ্ছে, সে কেন দিচ্ছে না এটাও মানতে পারতো না শীতল। ভাবতো শুদ্ধ দিচ্ছে না, তার মানে ওর খাবারই বেশি স্বাদ। এই নিয়ে রোজ ওদের ঝগড়া হতো। এইটুকু বলতেই শীতল লজ্জায় মুখ কাঁচু মাচু করল। কোনো মতে মুখের ভাতটুকু গিলে বলল, খাবো না ভাইয়া, এখন তো বড় হয়েছি। এ কথা শুনে সিমিন তরকারির বাটি দিতে এসে নিজেও হেসে ফেললেন। তখন সায়ন পুনরায় বলল, এক টেবিলে বসলে সে ঘুরে ঘুরে সবার কাছে যেত, যা খেতে চাইতো সবাই দিত। শুদ্ধ দিত না, তবুও শীতল শুদ্ধর পাশে দাঁড়িয়ে থাকতো। শুদ্ধর খাবার যখন শেষের দিকে, তখন রাগে কটমট করে বলতো, আমি ঢালিয়ে আছি তো নাকি, চোখে দেখেন না? তখন শুদ্ধ জবাব না দিলে কিংবা মুরগির রান তাকে না দিলে আগে বাবার পিছনে দাঁড়াতো, নিজের সেফ জোন বুঝে তারপর বলতো, শুধু ভাইয়ের মুগলি ঘু খায়। সায়ন কথাগুলো বলতে বলতে নিজেও হো হো করে হাসছে, বাকিরাও তাই। শুদ্ধ ঠোঁটের কোণেও মুচকি হাসি। ব্যাঙাচিটা এভাবেই তো জোর খাটিয়ে মনের জায়গা দখল করেছে। শুধু দখল করেনি, ঘরের বউ হয়ে তারপর থেমেছে। এসব কথার মাঝে চোখাচোখি হলো শুদ্ধ শীতলের। দুজনের ঠোঁটের কোণে মিটি মিটি হাসি, চোখে মুখে পূর্ণতার ছাপ, আর মন কুঠুরিতে একে অপরের প্রতি অসীম ভালোবাসা। অতঃপর এত এত হাসি ঠাট্টার মধ্যে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তারপরের সময়টুকু যেন তাড়াতাড়ি কেটে গেল। বিকেলের দিকে বাকি সব মেহমানরা বিদায় হলো। সন্ধ্যের পর রুবাব, ঐশ্বর্য আর শতরূপাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। দেশ ছাড়ার আগে আরেকবার এসে দেখা করে যাবে। তারা যেতেই বাড়ি শান্ত হয়ে গেল। মন খারাপ হলো সবার, তবুও যেতে দিল। তারা যাওয়ার পরপর শখ বইপত্র নিয়ে রেডি হলো, তাকেও যেতে হবে। এখন তো পরের ঘরের প্রদীপ সে, পরের ঘর আলো করাই তার গাছ। একরাশ মন খারাপ নিয়ে তারাও বিদায় হলো। অর্ক আজও কথা দিল সময় পেলে তাকে নিয়ে আসবে। মেয়ে বিদায় করে একরাশ মন খারাপ নিয়ে বড়রা যে যার রুমে চলে গেলেন। ড্রয়িং রুম ফাঁকা হতে বাকি 2 ছুটির এক ছোড়া ছাদে গেল, আরেক ছোড়া বেলকানিতে সময় কাটালো। এর পরের দিনগুলো যেন চোখের পলকে পেরিয়ে গেল। রুবাবও দেশের বাইরে চলে গেল, নিজ নিয়মে দিন কাটতে লাগলো। যখন ফ্রি থাকে তখন ভিডিও কলে এক দৃষ্টিতে ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়েই থাকে, নীরবে নিঃশব্দে। দুজনের চোখের কোণ বেয়ে অশ্রু ঝরে যায়। শূন্য বুকটা খাঁ করে, ইচ্ছে করে মন মালিনীকে শক্ত করে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে, কিন্তু সেটা তো সম্ভব না। তাকে কাছে পেতে হলে 6টা মাস পার করতে হবে। যদিও সে পৌঁছে ক্যালেন্ডারের পাতায় ক্রস আঁকতে শুরু করেছে। সবার সঙ্গে যোগাযোগ হয় তার,
শতরূপা চৌধুরী ব্যস্ততা অনেক কমিয়ে দিয়েছে। উনি এখন সময় দেন ঐশ্বর্যকে। দুজন ঘুরতে বের হয়। চট করে চৌধুরী বাড়ি থেকে ঘুরে আসে। শীতলরাও আসে, সারাদিন কাটিয়ে চলে যায়। শপিং করার হলে প্ল্যান করে 4 জন একসাথে বের হয়। সারাদিন বাইরে খেয়ে ঘুরে শপিং করে তারপর বাড়ি ফেরে। তাকে মন খারাপের সুযোগটুকু কেউ দেয় না। এভাবে দিন কাটতে কাটতে রুবাবের যাওয়ার আরও একটা মাস পেরিয়ে গেল। এখনো 5টা মাস। সময়কে কেন যে ঠেলে পার করা যায় না, কেন যে মানুষ পাখি হতে পারে না? পাখি না হয় না হোক, অলৌকিক শক্তি থাকলেও তো হতো। এভাবে আরও কিছুদিন পর ঐশ্বর্য সবাইকে অবাক করে দিয়ে পুনরায় তার কাজে মুভ অন করল। বর্তমানে শুদ্ধর সঙ্গে তার ল্যাবে কাজ করছে ঐশ্বর্য। মাস 3 পরের ঘটনা। সামনে নির্বাচন বিধায় একটু বেশি ব্যস্ত সময় কাটছে সায়নের। কখন ফেরে কখন যায় বলা মুশকিল। কদিন যাবৎ বাড়িতেও খাওয়া দাওয়া করে না। সারাদিন পড়ে থাকে পার্টি অফিসে, নতুবা শুদ্ধর ভাড়া নেওয়া সেই ফ্ল্যাটে। বর্তমানে ওখানে তার দলের ছেলেপুলেরা থাকে। নির্বাচনকে সামনে রেখে ছেলেপুলে নিয়ে প্ল্যান অনুযায়ী এগোচ্ছে সে। ভোট আদায় করতে যা করা লাগে করছে। কারণ এই শহরে মেয়র হবে, জনসাধারণের পাশে দাঁড়াবে, নিজের শহরকে নিজের মতো করে সাজাবে। এই শহরের নানান পেশার মানুষের ভোগান্তি কমবে। তবে যেভাবে ভাবছে সেগুলো বাস্তবায়ন করতে আরও পথ হাঁটতে হবে। তার আগে তাকে বিপুল ভোটে জিততে হবে। জেতার জন্য মানুষের কাছে যেতে হবে, তাদের মন জয় করতে হবে। মন জয় না করলে ভোট পাবে না সে। কিন্তু এগুলো এত সোজা না। সে যেভাবে দাপটের সাথে এই অবধি এসেছে তাতে প্রতি ধাপে ধাপে অনেক শত্রু বাড়িয়েছে। আর বাংলা প্রবাদে আছে, দৃশ্যমান শত্রুর থেকে গোপন শত্রু বেশি ভয়ঙ্কর। কিন্তু চৌধুরী পুত্ররা বুঝলে তো, তারা তো ভয় পায় না, বরং সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এতদিন যেভাবে দাপিয়ে দেখিয়ে বেরিয়েছে এখনও তাই। কিন্তু মনে রাখা উচিত, শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই। শত্রু ক্ষমতাবান না হলেও শত্রু, আর শত্রুর কাজ বিধ্বংসী থাবা মারা। তারা মূলত থাকে সুযোগের অপেক্ষায়, আর সুযোগ পেলেই 20 দাঁত বসিয়ে 20টুকু ঢেলে দেয়। আর এর জলজান্ত উদাহরণ হিসেবে আবু সিদ্দিকের কথাই ধরা যাক। রাজনৈতিক ক্ষমতা হারিয়ে তার অবস্থা এখন ঢোড়া সাপের মতো। না আছে 20 দাঁত আর না 20, তবুও ফনা তুলতে ছাড়ছে না সে। পূর্বের মতো এখনও সায়নকে অপদস্থ করার ধান্দায় আছে। সায়নও জেনে বুঝিয়াই হাসি মুখে সহ্য করছে, কারণ ওই মানুষটার হাত ধরে রাজনীতির মাঠে পা রেখেছিল, অনেক কিছু শিখিয়েছিল। কেন জানি কৃতজ্ঞতা বোধ থেকে বারবার ছাড় দিচ্ছে। কিন্তু তার ধৈর্য নির্ভর করে মুডের উপর। এখন ছাড় দিচ্ছে, লিমিট ক্রস করলে তাকেও ক্রস সময় লাগবে না তার। রাজনীতির অবস্থা দেখে এবছর সাধারণ মানুষজন নির্বাচন নিয়ে চিন্তিত। আর সময় এগোচ্ছে, একের পর এক ঝামেলা হতেই আছে। একদল পাতি নিতে ইচ্ছে করে অশান্তি সৃষ্টি করছে, নিজেরা ঝামেলা করে এর ওর গায়ে দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। আর লোকমুখে শোনা যাচ্ছে মেয়রের পদে দাঁড়াচ্ছে 3 জন। তারা হলো শাহরিয়ার সায়ন, রবিউল কাউসার, কনক আলী। এই কনক সিদ্দিকের সাবেক সহকারী। বেশ কিছুদিন দেশের বাইরে থেকে ফিরেছে নির্বাচন করার আশায়। সায়নের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে নিজ কাজে ব্যস্ত। তবে তার মাথা ব্যথার কারণ হতে যাচ্ছিল অর্কের বাবা। যদি উনি উপর মহল থেকে আসা লোভনীয় অফারে নির্বাচনে দাঁড়াতেন, শুধু সায়নকে থামানোর জন্য একদল ওনাকে অফার করে যাচ্ছিল। বিনিময়ে ওনাকে শুধু সায়নের বিপক্ষে নির্বাচনে দাঁড়াতে হবে, কারণ তাদের মতে বর্তমানে সায়নের দল ভারী। অর্কের বাবা নির্বাচনে দাঁড়ালে পারিবারিক চাপ কিংবা বোনের সংসার বাঁচাতে সায়নকে থামতেই হবে। সবাই জানে চৌধুরীর পুত্ররা বোনদের জন্য কলিজা কেটে দিতে প্রস্তুত। কিন্তু আসার কথা, অর্কের বাবা কোনোভাবে রাজি নয় রাজনীতিতে জড়াতে। উনি বরাবরই শান্তিপ্রিয় মানুষ। এসব ঝামেলা এড়াতে সুযোগ বুঝে ওনারাও দেশ ছেড়েছেন গতকাল মধ্যরাতে। নতুন আত্মীয়দের সঙ্গে ঠোকাঠুকির ইচ্ছে নেই ওনাদের দেশ ছাড়ার ঘটনা জানার পর শারাফাত চৌধুরী সায়নকে ফোন করে ডাকলেন। এক টেবিলে বসে খেলেন। ওনার অভ্যেস খাওয়ার আগে ছেলেদেরকে বকাবকি করেন না, যত বকাবকি করার খাওয়ার পর। আজও তিনি তাই করলেন। খাওয়ার পর সায়নকে নিজের পাশে বসিয়ে সুন্দর করে বুঝালেন রাজনীতির মধ্যে না জড়াতে। আলাদা অফিস করে দেবেন, নিজের হাতে কাজও শিখিয়ে দেবেন, তবুও যেন এসবে না জড়ায়। আগে একা ছিল, এখন স্বর্ণের কথা ভাবতে হবে। এখন দুজনে আগামীতে 3 জন হবে। একটা পরিবারকে সুস্থ পরিবেশ দিতে হলে এসবে জড়ানো যাবে না। পূর্বের কথা বাদ, এখন সরে আসুক। রাজনীতি করলে কারো ভবিষ্যৎ সুন্দর হয় না, বরং দিন শেষে যা হয় তা হলো অপমৃত্যু। এক গালে হাত রেখে সায়ন বাবার কথা মন দিয়ে শুনল, ভাবল, তারপর হাঁক ছেড়ে স্বর্ণকে কাছে ডাকল।
তারপর সবার সামনে জিজ্ঞেস করলো, আমাকে নিয়ে বা আমার কাজ নিয়ে তোর সমস্যা আছে? ভেবে বল। হঠাৎ এই কথা? যা জানতে চাচ্ছি তার উত্তর দে। রাজনীতি করো জেনে বুঝেই তো সম্পর্কে জড়িয়েছিলাম, নতুন করে কোনো সমস্যা দেখছি না। তাছাড়া সবাই যদি সাধারণ পেশা বেছে নেয় তাহলে রিস্কিগুলো কে নেবে? ভবিষ্যতের কথা যদি বলো তাতেও সমস্যা নেই, কারণ খুব বেশি হলে বিধবা হব, তাছাড়া আর কিছু না। কাটার পথ হাঁটতে গেলে কাটার ভয় পাওয়া কি সাজে? সাজে না। ক্যারি অন। স্বর্ণের অকপটে বলা কথায় সকলে কথা ভুলে গেলেও সায়ন ঠোঁটে হাসি নিয়ে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল তার স্বর্ণ কোমলের দিকে। অগাধ বিশ্বাস ছিল তার স্বর্ণ এমনই জবাব দেবে। তাছাড়া তাকে যদি জিজ্ঞেস করাও হয়, চৌধুরী বাড়িতে কেউ তোমার মন পড়তে পারে, গর্ব করে দম্ভ নিয়ে সিনা টান করে বলবে তার ভাই শুদ্ধ আর সহধর্মিনী স্বর্ণ তার মন পড়তে পারে। এরা দুজন সঙ্গে থাকলে সে দুর্গম পথ অতিক্রম করতে পারবে। শারাফাত চৌধুরী আর কিছু বলতে পারলেন না, দেখিয়ে উঠে চলে গেলেন। সায়ন ও কনকের ফোন কল পেয়ে স্বর্ণকে ফ্লাইং কিস ছুঁড়ে বেরিয়ে গেল। পার্টি অফিসের কাছে যেতেই দেখলো আজম সহ বেশ কজন ছেলেপুলো স্ট্যাম্প হাতে দাঁড়িয়ে আছে। রবিউলকে নাকি মেরে ধরে খোঁড়া করবে। সায়নও বুঝলো রবি কিছু একটা করেছে, যার কারণ আজম রেগে আছে। সে পুরো ঘটনা শুনে বুঝলো রবি নাকি সায়নের নামে মিথ্যে কথা রটাচ্ছে। সায়ন স্বর্ণ নাকি আকাম কুকাম করতে গিয়ে ধরা পড়েছে, তাই বাড়ির লোকরা তাড়াহুড়ো করে তাদের বিয়ে পড়িয়েছে, এমন আরও নোংরা কথা। সব শুনেও সায়ন আপাতত মাথা গরম করল না, তবে ছেলেদের শান্ত হয়ে বসতে বলল। তারা বসলে সে বলল, আলোচনা থেকে সমালোচনার সৃষ্টি। আমাদের সংস্পর্শে 3 ধরনের মানুষ বসবাস করে। একদল যতক্ষণ না স্বার্থ ফুরাবে ততক্ষণ জানের বন্ধু, এরপর স্বার্থ ফুরালে পাখি ফুরুত। দ্বিতীয় দল যতক্ষণ তোর হাতে ক্ষমতা থাকবে ততক্ষণ তেল মেরে ফুলিয়ে রাখবে, এরপর ক্ষমতার দাপট শেষ, তারাও দাও। সর্বশেষ যে দলটার কথা বলবো এরা হচ্ছে সবচেয়ে বেশি নিমক হারাম। এরা প্রথমে ছায়ার সঙ্গী হয়ে কাজে গেছবে, মিশবে, বিশ্বাস অর্জন করবে, একসাথে থাকবে, খাবে, ঘুরবে, আবার সুযোগ বুঝে অন্য কোথাও গিয়ে ঠিকই সমালোচনার ঝড় তুলবে। বোঝার উপায় রাখবে না এই সেই ব্যক্তি যে শুভাকাঙ্ক্ষী সেজে এতদিন তোরই ঘাড়ে বসে তোর গাছের কাঁঠাল ভেঙে খেয়ে আবার তোরই গায়ে বমি করছে। এইটুকু বলে সায়ন থামল। প্যান্টের পকেট থেকে চুইংগাম বের করে চিবাতে চিবাতে এদিক ওদিক তাকালো। আজও মন দিয়ে কথা শুনল, তারপর বলল, কিন্তু যা করি নাই তাই নিয়া কেন কথা হইব ভাই? আজমকে থামিয়ে দিল সায়ন। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, সমালোচকের কাজ সমালোচনা করা। তুই যতই ভালো কাজ করিস তারা তোর সমালোচনা করবে। তারা মূলত আসে খুদ ধরতে, যখন খুদ পাবে না তখন অতীতে থাবা বসাবে, দুর্বলতা খুঁজবে, দুর্বলতার ধার ধরে তোকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু এদের পাত্তা দেওয়া যাবে না। পাত্তা দিলেই এতদিনের টার্গেট লক্ষ্যচ্যুত। তাহলে কি করব ভাই? কি করবি? এ কথা বলতে বলতে সায়ন এবার আজমের সামনে দাঁড়ালো, বলল, ঠিক এভাবে আমার মতো প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়াবি, চোখে চোখ রেখে ইগল দৃষ্টিতে তাকাবি, তারপর বাম হাত তার চোখের সামনে তুলে মধ্যমা আঙ্গুল দেখে বলবি, মাঠ প্রস্তুত, এসো খেলবো। মাঠ ওর খাট সিদ্ধান্ত তোমার, বাট খেলা হবে। সায়নের কথা শুনে এতক্ষণ যারা রাগে ফুঁসছিল তারাও হেসে ফেলল। সিরিয়াস মুহূর্তে হাসিয়ে ছাড়ে এই লোক। সত্যি বলতে ঠিক এই কারণে তারা শাহরিয়ার ভাইকে এত পছন্দ করে, ভালোবাসে। এদিকে অর্কের বাবা মা চলে যাওয়ার বাড়িটা ফাঁকা। এত বড় বাড়িতে প্রাণ বলতে শখ আর অর্ক। পরীক্ষার পর বেশ কিছুদিনের ছুটি পেয়েছে শখ, তাই আজ যাবে চৌধুরী নিবাসে। গতরাতে অর্ক বাড়ি যাওয়ার কথা বলার পর থেকে ভীষণ খুশি সে। যতই বাপের বাড়ি কাছে হোক, এক শহরে হোক, কেন জানি বাড়ি যাওয়ার কথা উঠলেই মন ভালো হয়েছে। ইচ্ছে করে বলা মাত্রই ছুটে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়তে, মাকে জড়িয়ে ধরে মায়ের শরীরের স্নেহময়ী মমতাময়ী প্রিয় গন্ধটা নিঃশ্বাসের সঙ্গে টেনে নিতে। কিন্তু সেটা তো আর সম্ভব না। তবুও আফসোস নেই, কারণ ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছে। কিছু বলার আগে সব কিছু পেয়ে যায়, সেটা হোক খাবার দাবার, পোশাক আশাক কিংবা প্রসাধনী। তাকে মন খারাপ করে থাকতে দেখলে শ্বশুর শাশুড়িও লেগে পড়ে মন ভালো করতে। কাছে টেনে পাশে বসিয়ে হাসির গল্প শোনান, কি খাবে কি পছন্দ সেসবেও খেয়াল রাখেন। এর কারণ হচ্ছে বাড়িতে বয়সের দিক থেকে সবার ছোট শখ, তাও বাড়ির একমাত্র পুত্রবধূ। খুব পছন্দ করে তাকে বউ করে এনেছে তার শ্বশুর শাশুড়ি, এজন্য বোধহয় ভালোবাসতে কমতি রাখেন না।
তবে ওনারা ভালোবাসলেও এই বাড়িতে আসা যার হাত ধরে এসেছে সে এখনও মানুষটা অনেক পিছিয়ে আছে। তার উপর আজকাল ব্যস্ত সময় পার করছে। সকালে নাস্তা করে বের হয়, সারা দিন পর রাতে এসে কোনো মতো খেয়ে একটু রেস্ট করে চলে যায়। সময় দিতে না পারায় সরিও বলে। তার খারাপ লাগলেও হাসি মুখে মেনে নেয়, কারণ শুদ্ধকে দেখে জানে একজন সায়েন্টিস্ট কেমন হয়, তাদের সময় কিভাবে কাটে। সে অবশ্য কথা দিয়েছে একটু ফ্রি হলে তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবে। ছুটির দিন বাড়ি থেকে ঘুরে এলে তার ভালো লাগবে, তাই প্রতিমশাইয়ের কথায় আজকে যাচ্ছে বাপের বাড়ি। অবশ্য অর্ক নিজে ড্রপ করে দিবে জানিয়েছে। বেশ কদিন পর বাড়িতে যাচ্ছে, তাই ভাবলো নাড়ু বানিয়ে নিয়ে যাবে। সাম্য, সৃজন, শীতল খুব নাড়ু পছন্দ করে। বাড়িতে পা রাখতে না রাখতে আগেই জিজ্ঞেস করে, আপু নাড়ু আনোনি? তারপর শুরু হবে হাতাহাতি, কাড়াকাড়ি, এক ছোট মারামারি হলেও হতে পারে। ভাবন্তের কথা মনে করে হাসল। তারপর কাজ গুছিয়ে গেল রেডি হতে। চুলে চিরুনি চালাতে চালাতে দৃষ্টি পড়ল আয়নার প্রতিবিম্বের দিকে। তার ঠোঁটের কাছটি একটু সামান্য ফুলে আছে। ঠোঁট থেকে দৃষ্টি সরিয়ে তাকালো ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। পানির শব্দ আসছে। অর্ক শাওয়ার নিচ্ছে। শাওয়ারের কথা মনে হতেই সে লজ্জায় লাল হয়ে গেল। মিটিমিটি হাসল। কেন জানি মন থেকে সরাতে পারে না সেদিনের সেই ঘটনা। আসলে ঘটনাটা ওদের বিয়ের 2 সপ্তাহ পরের ঘটনা। সেদিন সকালে ওরা শাশুড়ি ও বৌমা মিলে নাস্তা তৈরি করছিল। সে শাশুড়ির পাশে দাঁড়িয়ে ডিমের খোসা ছাড়াচ্ছিল। তখন তার শাশুড়ি ফল কাটতে কাটতে বললেন, বিয়ের আজ 2 সপ্তাহ, এতগুলো দিনে একদিনও চুল ভেজা দেখলাম না। কোনো সমস্যা? সমস্যা হলে বলো, আমি বলেছি না আমাকে আগে ফ্রেন্ড ভাববে, তারপর শাশুড়ি। উনি আসলে কি বোঝাতে চেয়েছেন বুঝতে কষ্ট হয়নি তার। কি বলবে, কি বলা উচিত বুঝতে না পেরে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এরপর কাজের বাহানায় কোনো মতে পালিয়ে বেঁচেছিল। সেদিনের পর আকার ইঙ্গিতে আরও কিছু বলতেন, ছেলের সঙ্গে প্রেম করতে পরামর্শ দিতেন। সেসব বলতে গিয়ে নিজেই হো হো করে হেসেছেন। কোনো মতে হাসি থামিয়ে পুনরায় বুঝিয়েছেন সহজ হতে। এদিকে ওনার ছেলে ভদ্র মহাশয় বউয়ের প্রতি সব রকম খেয়াল থাকলেও হাঁক বাড়িয়ে কাছে আসে না। তাহলে মেয়ে হয়ে সে কিভাবে এগোবে? কিন্তু শাশুড়ির এমন কথা শুনলে লজ্জে কুকড়ে গেলেও কিচ্ছু বলতে পারে না। তাই একদিন বুদ্ধি করে সকালে গোসল সেরে বের হতেই অর্কর মুখোমুখি পড়ে। সে ভেবেছিল অর্ক এখন উঠবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে ততক্ষণে অর্ক উঠে ভ্রু কুচকে তাকিয়েছিল। ধরা পড়ে থতমত খেয়ে কিছু বলার শব্দ খুঁজে পাচ্ছিল না। তাকে লজ্জায় লাল হতে দেখে অর্ক কিছু একটা আন্দাজ করেছিল। নিজেও মিটিমিটি হাসতে হাসতে বলেছিল, মম কিছু বলেছে তাই না? না, তেমন কিছু না। বুঝেছি। তবে তুমি পারমিশন দিলে তোমাকে সাহায্য করতে পারি। কি সাহায্য? তুমি চাইলে রোজ সকালে তোমার ফরজ গোসলের কারণ হতে পারি। অর্কের মুখে কথা শুনে তার ইচ্ছে করছিল মাটির নিচে ঢুকে যেতে। তারপর থেকে অর্ক সুযোগ পেলে একটু আধটু দুষ্টুমি করত, কখনো কখনো লজ্জা দিয়ে খুব হাসত। তারপর কিভাবে কিভাবে যেন সম্পর্কটা সহজ হয়ে এলো। একটু একটু করে মানুষটাকে বেশ ভালো লাগতে শুরু করলো। তার যত্ন, আগলে রাখা, ছোটোখাটো ব্যাপারে খেয়াল রাখা সব মিলিয়ে দুর্বল হতেই হলো। এভাবে আরও কিছুদিন পর এক রাতে হঠাৎ গভীরভাবে ছুঁয়ে দেওয়ার আবদার করলো। লজ্জায় মরি মরি হলেও সেও বাধা দেয়নি। অতবার ভালো লাগায় ভালোবাসার দিনগুলো কাটছে। আরে শীতল রানী যে এত রোদের মধ্যে এখানে কেন, বাড়ি যাবে না? হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতল। পরনে কলেজ ড্রেস, কাঁধে কলেজ ব্যাগ, হাতে আধ খাওয়া কোন আইসক্রিম। সে আপাতত দাঁড়িয়ে আছে ফটোস্টেটের দোকানের সামনে। কিছু নোট ফটোকপি করতে হবে। পাশে দাঁড়ানো এই মানুষটাকে চেনে সে। অনেক আগে এই লোকটাকে সায়ন ভাইয়ার সঙ্গে দেখেছে। তবে নাম, হ্যাঁ নামটা বোধহয় কনক নতুবা রনক। এই 2 নখের ভেতরে যে কোনো একটা নখ হবে, এটা শিওর। সে যে নাম গুলিয়ে ফেলেছে বুঝতে দিল না কনককে। কেউ কিছু জিজ্ঞেস করলে জবাব দেওয়াটা ভদ্রতা, তাই সুন্দর করে জবাব দিল, এই তো, এই নোটগুলো ফটোকপি করে চলে যাব ভাইয়া। ও আচ্ছা শীতল, তোমার ফ্রেন্ড কিয়ারা না কি যেন নাম, ও কই? ওকে দেখি না কেন? ওর খোঁজ জানো? কিয়ারার কথা উঠায় ধপ করে শীতলের হাসিটুকু মুছে গেল। ছোট্ট করে উত্তর দিল, না। আমি জানি, তবে জানতে চাইলে সাইডে এসো, সব কথা সব জায়গায় বলা যায় না। এ কথা শুনেই শীতল বিস্ময় নিয়ে তাকালো। তারপর কনকের পিছু পিছু এক সাইডে দাঁড়ালে কনক শুরু থেকে পুরো ঘটনাটুকু শীতলকে জানালো। সব শুনে শীতলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
পর মুহূর্তে ওর মনে হলো এই লোকটা মিথ্যে বলতে পারে, হতেও পারে অন্য কোনো চাল। তাই সব শুনেও সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। তাকে চুপ দেখে কনক পুনরায় জানালো কিয়ারার কথা নাকি শুদ্ধ। সায়ন আগে থেকে জানতো, ইচ্ছে করে তাকে জানায়নি। সে মিথ্যে বলছে না। বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে যেন সায়নকে জিজ্ঞেস করে। এ কথা শুনে শীতল যেন বাকহারা হয়ে গেল।